হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। বারান্দায় বসে ছোট বোনের সাথে লুডো খেলছি, তখন আমার বন্ধু আবির দৌড়ে এসে বলল, লাদেন, তোর বউয়া গার্লফ্রেন্ডকে কে বা কারা যেন তুলে নিয়ে গেছে। আবিরের কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হলো আমার জ্ঞান হারিয়ে গেছে। ও এটা কি বললো? সত্যি বললো নাকি মিথ্যা বললো? আমি আবার আবিরের দিকে তাকিয়ে বললাম, কি বলিস এটা তুই আবির? আবির হুঁ বলে বলল, বন্ধু, আমি চেষ্টা করেছিলাম তোর গার্লফ্রেন্ডকে বাঁচাতে, কিন্তু পারলাম না। এবার আবিরের কথা শুনে চেয়ার নিয়ে মাটিতে পড়ে গেলাম। আবিরের কথা শুনে এখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভাই, একটা মাত্র গার্লফ্রেন্ড আমার, তাও বোবা, ও কথা বলতে পারে না। মেয়েরা এই দুনিয়ার সবচেয়ে বড় অসহায় একটা মেয়ে। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করে, আর আমার গার্লফ্রেন্ড নিশি বোবা বলে ওকে ওর সৎ মা দেখতে পারে না, খুব অত্যাচার করে ওর উপর। আর ওর বাবা প্রবাসে থাকে, এজন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত ও। মাঝে মাঝে আমাকে জড়ে ধরে কান্না করে, একটু সুখ পেত আমার বুক জড়ে ধরে। এই মেয়েটার কেউ নেই এই পৃথিবীতে, একমাত্র আমি ছাড়া। আজকে নাকি ওকে কারা তুলে নিয়ে গেছে। আবিরের কথা কোনোভাবে মানতে পারছি না। আবির দৌড়ে এসে আমাকে তুলে বলল, মন খারাপ করিস না বন্ধু, চল দেখি কিছু করা যায় নাকি। আবিরের কথা শুনে আমি এক মিনিটও দাঁড়ালাম না। আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে বললাম নিশিকে খুঁজতে। পাগলের মতো এদিক ওদিক খুঁজছি, কিন্তু ওকে পাচ্ছি না। ওর কিছু হলে আমি বাঁচবো কি করে? হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে নিশির সৎমা হয়তো এই বিষয়ে কিছু জানে। আমি তাড়াতাড়ি নিশির বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি ওর সৎমা পায়ের উপর পা তুলে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিয়ে বলল, কি রে আমার মেয়ের নাগর, এখানে কি করিস? নিশির আম্মুর কথা শুনে আমি সরাসরি বললাম, নিশি কোথায়? নিশি কোথায় আমি কি বলবো? আর ও তো সব সময় তোর সাথেই থাকে, আমাকে করছিস কেন? ওকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনি কিছু জানেন না? আমার কথা শুনে নিশির আম্মু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি কিছু জানি না। আর কিডন্যাপ করছে ভালো করেছে, ওর মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। যদি আমার নিশির কিছু হয় আপনাকে কিন্তু ছাড়বো না, আমি এই বলে দিলাম। তাই বুঝি আমাকে হুমকি দিস? আগে ওকে খুঁজে পাই, পরে দেখেন আপনার কি করি। নিশির জন্য রাতে পরকীয়া প্রেমিককে নিয়ে আসতে পারেন না, তাই তো? মনে করেন আমি আপনার সম্পর্কে কিছু জানি না নাকি? আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো যদি নিশির কিছু হয়। এখন আসি শাশুড়ি আম্মা। এই কথা বলে ওদের বাসা থেকে বের হয়ে গেলাম। সারাদিন খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও ওকে পাই নাই। এখন শুধু কান্না ছাড়া আমার কোনো উপায় নেই। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে ওকেই কেন তুলে নিয়ে গেল? ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না, নাকি ওকে টার্গেট করা হয়েছে? নিশিকে খুঁজে না পেয়ে আবার বাড়িতে চলে গেলাম। বারান্দায় বসে বসে কান্না করছি, তখন আম্মু আমার সামনে এসে বলল, কিরে বাবা, খুঁজে পেলি মেয়েটাকে? আম্মু, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? আর ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? ও সব সময় বলতো আমি তো কথা বলতে পারি না, যদি কোনোদিন আমার কিছু হয়ে যায় তুমি থাকতে পারবে তো? ও আম্মু, ওকে ফিরিয়ে দাও না, বাবাকে বলো না একটু খোঁজিয়ে দেখতে। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, শান্ত হ বাবা, আমি তোর বাবাকে বলছি, উনি বের হয়েছে। আর আমার মনে হয় নিশির কারোর সাথে শত্রুতা নেই, তাহলে তুলে নিবেই বা কারা? যেই মেয়ে কথা বলতে পারে না তার আবার কার সাথে শত্রুতা থাকবে আম্মু? ও আমাকে আগেই বলেছিল আমার মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করি, নইলে কোন দিনই মারা যেতাম। দোষ তো আমার আম্মু, আমি ওকে বিয়ে করে নাই। আমি ওকে বলছি আমার ছোট বোনের বিয়ে হলেই তোমাকে আমি বিয়ে করে নেবো, কিন্তু কে জানতো এমন হবে। বাবা, বসে থেকে কান্না করলে কি হবে? যা, তুই গিয়ে একটু খুঁজে দেখ মেয়েটাকে পাস কিনা। নইলে থানায় যা, গিয়ে পুলিশের সাথে কথা বল। এভাবে বসে থাকলে কোনো কিছু সমাধান হবে না। আম্মুর কথা শুনে আবার বাসা থেকে বের হলাম। আবিরকে কল দিলাম। আবির ফোন রিসিভ করে বলল, বন্ধু, আমরা সবাই খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আবির, তুই কিভাবে জানিস নিশি যে কিডন্যাপ হয়েছে? আমি তখন দোকানে বসে চা খাচ্ছিলাম, আর নিশি কি জানি কিনতে এসেছিল দোকানে। আমি শুধু হাত দিয়ে ইশারা করে ভালো মন্দ জিজ্ঞেস করেছি, কিন্তু নিশি একটু দূরে যেতেই একটা প্রাইভেট কার এসে ওকে তুলে নিয়ে গেল। বিশ্বাস কর বন্ধু, আমি গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তায় পড়ে গেছি, কিন্তু ওকে আমি বাঁচাতে পারলাম না। মাফ করে দিস আমাকে। আবিরের কথা শুনে কল কেটে দিলাম। আমার নিশি তো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কিছু করে নাই, তাহলে ওকে তুলে নিয়ে গেল কারা?
মাথায় কিছুই ঢুকছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, অনেক জায়গায় সারাদিন খুঁজলাম, খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। শেষে কোনো উপায় না পেয়ে থানায় যেতে লাগলাম। হঠাৎ করে দেখি ফোনটা টুং টুং করে বাজতে লাগলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আমার বন্ধু রাসেল বলল, লাদেন, ফোনের ক্যামেরা অন করতো। বন্ধু নিশিকে খুঁজে পাচ্ছি না, এমনি মন খারাপ, পরে কথা হবে, এখন ফোন রাখি। আরে শুন তো একবার, আগে ফোনের ক্যামেরা অন কর, তোর সাথে অনেক কথা আছে আমার। রাসেলের কথা মতো ফোনের ক্যামেরা অন করলাম, আর ক্যামেরা অন করে দেখি নিশিকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছি, আর ওর চোখ থেকে পানি পড়ছে। নিশিকে দেখে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটা কোনো কথা বলতে পারছে না, কিভাবে কান্না করছে কোনো কথাও বলতে পারছে না। ওর কান্না দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলি? আমি তোর সাথে কি এমন অপরাধ করেছি যে আজকে ওকে তুই তুলে নিয়ে গেলি? রাসেল আমার কথা শুনে হাসতে হাসতে বলল, তোর সাথে আমার আবার কিসের শত্রুতা থাকবে রে? তবে ওই কথা আছে না, লোভে পড়লে মানুষ সব কিছু করে। বলতে পারিস আমারও একটু লোভ হয়েছে। রাসেল তুই ওরা ছেড়ে দে, এর বিনিময়ে তুই যা চাইবি আমি তোরে তাই দেবো। আমার হাতের আইফোনটা তোরে দিব। রাসেল প্লিজ তুই ওকে ছেড়ে দে। শুন, যদি আমার কথা মানিস তাহলে আমি ওকে ছেড়ে দেব। বল আমাকে কি করতে হবে, তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তাও তুই ওকে ছেড়ে দে। ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না। আরে ওর কথা রাখ বেটা, এখন আমি কি বলি শোন। তুই আগে আমাদের রাস্তার মোড়ে যাবে, গিয়ে দেখ ওখানে আমার বোন দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে তুই তোর ফোন ওর কাছে দিয়ে দে। এরপর দেখছি নিশির সাথে কি করা যায়। তুই যা বললি আমি তাই করব, তুই প্লিজ ওকে ছেড়ে দে, তুই নিশিকে ছেড়ে দে। আমি নিষিদ্ধ পল্লী থেকে যে মেয়েটা প্রথম আজকে আসছে আমি ওকে এনে দেবো তোর কাছে। বল তোর কয়টা মেয়ে লাগবে, আমি এনে দেবো নিষিদ্ধ পল্লী থেকে, তাও তুই ওকে ছেড়ে দে প্লিজ। ও মরে যাবে ওর সাথে এমন কিছু করলে। কে মারবে আর কে বাঁচবে এটা দেখে আমি কি করব? যার প্রতি লোভ লেগেছে তাকে লাগবে আমার, অন্য কাউকে দিয়ে আমি কি করব? প্লিজ তুই ওকে ছেড়ে দে, আমি যত টাকা লাগে দিব তোরে। আরে বেটা, আমার বোন একটু পরে চলে যাবে, তাড়াতাড়ি যা। দৌড়ে দৌড়ে যাবি আর এসব শুনে আমি কি করব? তোর কথা তুই রাখ। রাসেলের কথা শুনে আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। ওদের বাড়ির রাস্তার মোড়ে দেখি ওর বোন দাঁড়িয়ে আছে, ওর সাথে 3জন বান্ধবী আছে। ওর বোনের কাছে ফোনটা দিতেই ওর বোন ওটা নিয়ে চলে গেল। একবার আমার মুখের দিকে পর্যন্ত তাকায় নাই ওর বোন। আগে কত ভাইয়া ভাইয়া বলে ডাকতো, মানুষ ঠিকই বলে যে বিপদে পড়লে বন্ধুদের চেনা যায়। আমি তাড়াতাড়ি বাটন ফোনটা বের করে রাসেলের নাম্বারে কল দিলাম। রাসেল ফোন রিসিভ করে বলল, আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আর তোর গার্লফ্রেন্ডের উপরে যে আমার এতদিন নজর ছিল, ওটাকে পেতে আমি এতদিন কত কিছু করছি। আজকে আমি ওকে কিভাবে ছেড়ে দিব তুই বল? আমার সাথে আরো 2জন আছে, ওরাও খুব কষ্ট করেছে। তুই আমার কথা শুনছস? আমি আমার কাজ শেষ করে তোকে ঠিকানা দিয়ে দিব, তুই পরে চলে আসবি, ঠিক আছে? এখন ফোন রাখি, কেমন? ভালো থাকিস। এই কথা বলে রাসেল কল কেটে দিল। আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম। যার জন্য এত কিছু করলাম আজকে আমি তাকে বাঁচতে পারছি না। আমার নিজের বন্ধু আজকে ওর ইজ্জতের উপর হাত দিল। বুক ফেটে কান্না পাচ্ছে। ওইদিকে নিশি হয়তো ভাবছে আমি ওকে বাঁচিয়ে নেব, কিন্তু আমি পারলাম না ওকে বাঁচাতে। আমি পারলাম না। অর্ধেক জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছি। কয়েকটা ছেলে এসে আমার মাথায় পানি দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি ছেলেগুলো আমাকে ধরে বাসায় নিয়ে গেল আর বলছে, ভাই তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয় নাই তো আবার? আমি কোনো কথা বলতে পারছি না, শুধু চুপচাপ তাকিয়ে আছি। জীবনে যাকে একটু পাওয়ার আশা ছিল আজকে সবকিছু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। বাসার কাছাকাছি যেতেই আম্মু আমাকে দেখে দৌড়ে বের হলো। আম্মু আমাকে দেখে কান্না করে দিয়ে বলছে, বাবা তোর এই অবস্থা হলো কি করে, কি হয়েছে তোর? আমি শুধু আম্মুর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মু হয়তো কিছুটা বুঝতে পারছে আমি কেন এমন করছি, এজন্য আম্মু আমাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। উপর দিয়ে ফ্যান চলছে, তাও টেনশনে শরীর ভিজে যাচ্ছে। অনেকক্ষণ পর হঠাৎ একটা মেসেজ এলো। মেসেজ অন করে দেখি একটা ঠিকানা দেওয়া। সবকিছু ফেলে বাসা থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলাম। আম্মু পেছন থেকে চিৎকার করে বলল, বাবা তোর শরীর ভালো না, এখন আবার কোথায় যাস দৌড়ে? রাসেলের ঠিকানা অনুযায়ী চলে গেলাম। একটা ভাঙা ঘর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে গেলাম। সামনে তাকে দেখি নিশি মাটিতে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর ওর অর্ধেক শরীর রক্তে লাল হয়ে আছে, 2টা পা রক্তে একেবারে লাল হয়ে আছে। দৌড়ে নিশির কাছে চলে গেলাম।
আমি ওকে টান দিয়ে কোলে নিলাম। নিশি আমার চোখের দিকে তাকিয়ে কান্না করছে, আর ওর শরীরের প্রতিটা নখের আঁচড় দিয়ে রক্ত বের হচ্ছে। চোখের ভাষায় বলছে, আমাকে ফেলে চলে যাও, আমার এখন কিছু নাই তোমাকে দেওয়ার মতো। খুব মরতে ইচ্ছে করছে। তোমার বন্ধু আমার সাথে এমন করলো কেন? ও তো তোমার বন্ধু ছিল, আমি ওকে বিশ্বাস করতাম, আর ও এমন করলো। পাশ থেকে নিশের কাপড় নিয়ে এগুলো পরিয়ে দিলাম। রক্তে আমার শরীর প্রায় লাল হয়ে আসছে। নিশি ইশারা দিয়ে বলল, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। ওরা আমাকে নখ দিয়ে আঁচড়ে কি করেছে দেখো। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, মরেই যাব। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি নিশিকে নিয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি বাবা এসেছে। নিশিকে গাড়িতে তোলার পর বাবা বলল, কারা ওর এই অবস্থা করেছে? বাবার কথা শুনে আমি কিছু বললাম না, শুধু নিশের হাত ধরে ওর দিকে তাকিয়ে আছি। হাসপাতালে গিয়ে ওকে কোলে করে ভেতরে নিয়ে গেলাম। ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার বলল ওর নাকি রক্ত লাগবে। আমাদের কারো রক্তের সাথে ওর রক্ত মিল নেই। শেষে আমার বাবার রক্তের সাথে মিল পেয়েছে। বাবার কাছ থেকে রক্ত নিয়ে আমাদের সবাইকে বের করে দিল। ডাক্তার আমাদের বলল, আপনারা বাহিরে থাকেন, আমরা দেখছি। হাসপাতালে সবাই এসেছে। আম্মু তো আমার মাথায় হাত দিয়ে শুধু বলছে, কান্না করিস না, যা হয়েছে তা বললে কি আসবে? পরে এই বিষয়ের কথা বলবো, এখন নিশি একটু সুস্থ হোক। এর মাঝে আবির বলল, লাদেন, কে বা কারা এমন করেছে জানতে পারলি তুই? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, সেদিন আমার আম্মু নিজ হাতে বিরিয়ানি রান্না করে আমার সব বন্ধুদের খাওয়ালো। সেই বন্ধু ওর সাথে এমনটা করতে পারলো। রাসেলকে আমি কতটা বিশ্বাস করতাম। আরো আমার কথা শুনে আবির কাকে যেন কল দিয়ে বললো রাসেলের খোঁজ নিতে, আর ওকে যদি কোথাও খুঁজে পাওয়া যায় তাহলে আটকে রাখতে। আম্মু এবার বলতে লাগলো, ছি ছি ছি, তোর বন্ধু এটা তোর সাথে করতে পারবে? তুই না খুব করে বলতি তোর সব বন্ধু নাকি খুবই ভালো। আমি কিছু বলবো তার আগে আবির বলল, আন্টি, আমি কসম খাচ্ছি ওকে আমি ছাড়বো না, কুত্তার মতো মারবো আমি ওকে। যেই বন্ধু আমাদের ভাবির ওপর থেকে নজর সারাতে পারে নাই, সে আমার বউয়ের উপর হাত দিবে না, এটার কোন বিশ্বাস নাই। তবে কষ্ট লাগে এই জায়গায় আন্টি, ও প্রতিবন্ধী একটা মেয়ে, এই জন্য কি সুযোগ নিয়েছে ও, ছাড়বো না আমি ওকে। আমি শুধু আম্মুর কোলে শুয়ে কান্না করছি। কেন রাসেল ওর সাথে এমনটা করলো? কিছুক্ষণ পর ডাক্তার ভেতর থেকে বের হলো। ডাক্তার বের হতে আমি এগিয়ে গেলাম। ডাক্তার আমাকে দেখে বলল, মেয়ে আপনার কি হয়? আমি বললাম, জি আমার হবু বউ। আজকে বলতে কষ্ট হচ্ছে যে এই মেয়ের সাথে যা কিছু হয়েছে এটা খুব অন্যায় হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, তবে একটা কথা বলে, যত পারেন ওর দিকে নজর রাখেন, আর যে ওর সাথে এমন করেছে ওকে ধরে থানায় দেন। জি স্যার, আপনাকে বলতে হবে না। এখন কি আমি ওকে নিয়ে যেতে পারি? নিয়ে যাবেন, ঠিক আছে, নিয়ে যান। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? ডাক্তারের কথা শুনে নিশিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, ওকে আমি আমার রুমে নিয়ে যাই। আমি বললাম, না আম্মু, এখন তোমার রুমে নিয়ে যেতে হবে না। আমি ওকে আমার রুমে নিয়ে যাই, রাতেও তো তোমার সাথে থাকবে। নিশিকে আমি আমার রুমে নিয়ে যেতেই আমার বন্ধুরা সবাই আসলো ওকে দেখতে। আবির এসে বলল, লাদেন, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে বল শুনি। বাইরে মানুষ বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যানের ছেলের হবু বউকে কারা যেন তুলে নিয়ে গিয়েছিল। বুঝলাম না বাহিরের মানুষ কিভাবে এই কথা জানলো। এসব কথা বাদ দে, মানুষের কথা শুনে আমি কি করব? আর রাসেলের খবর পেলি? না, ওকে পাই নাই কোথাও। পরিবার নিয়ে কোথায় যেন পালিয়ে গেছে। পরিবার নিয়ে পালিয়ে গেছে না? আগে নিশি একটু সুস্থ হোক, পরে আমি ওকে দেখবো। নিশিকে দেখে সবাই চলে যাওয়ার পর আমি নিশির মাথার কাছে গিয়ে বসলাম। নিশি চুপচাপ শুয়ে শুয়ে কি জানি চিন্তা করছিল। আমি ওর হাতে ফোনটা দিয়ে বললাম, আমি যা বলবো সবগুলো প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে? আমি নিশিকে বললাম, এখন কেমন লাগছে তোমার? নিশি মোবাইলে টাইপিং করে বলল, আমার এখন একটা জিনিস বাকি আছে, আর সেটা হলো আমার মৃত্যু। আমি নিশির মাথায় হাত দিয়ে বললাম, এভাবে বলতে নেই, তুমি মরলে আমি কি নিয়ে বাঁচবো? আর এই নিয়ে কোনো চিন্তা করো না, এখন থেকে আমি তোমার পাশে আছি। আমি তোমাকে এখন আর কখনো একা হতে দিব না। আমার কাছে এখন কিছু নাই তোমাকে দেওয়ার মতো। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে ভালোবাসবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু তোমার বন্ধু সেটা হতে দিল না। আমি ওর কাছে আমার জীবনটা পর্যন্ত ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ছাড়লো না। এসব নিয়ে এখন আর কোনো কথা বলবে না, আর ওকে আমার দেখার আছে। ও তোমার পা ধরে মাপ চাইবে, দেখিও। নিশি এবার ইশারা করে বলল,
আমার খুব ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই, ঠিক আছে? আমি নিশির কপালে চুমু দিয়ে বললাম, ঠিক আছে বেবি, তুমি ঘুমাও। আমি নিশিকে রুমে রেখে বাইরে বের হলাম। বাইরে যেতে আম্মু বলল, লাডেন, টেবিলে বসে আগে খেয়ে নে। আর নিশির কি খবর? এই তো আম্মু এখন মোটামুটি একটু ঠিক আছে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। আমার আম্মু বর্তমানে তিনি রানিং চেয়ারম্যান। টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন ছোট বোন এসে বলল, ভাইয়া, তোর কি মন খারাপ? বোন একটু খারাপ, তবে চিন্তা করিস না, দোয়া করার জন্য সবকিছু ঠিকঠাক হয়ে যায়। রাতে আমি নিশিকে বুঝিয়ে আমার রুমে পাঠিয়ে দিলাম আর বললাম, সাবধান, কোনো উল্টাপাল্টা কাজ করবে না। আগে তুমি একটু সুস্থ হয়ে নাও, পরে আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে আমি নিশিকে আমার রুমে দিয়ে গেলাম। কিন্তু মাঝরাতে আমার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি দরজা খুলে বের হলাম, অনেকে সবাই বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে। বুঝলাম না বাইরে আবার কি হয়েছে। আমি তাড়াতাড়ি বারান্দায় গেলাম, গিয়ে দেখি বাইরে কাঁঠাল গাছে একটা লাশ ঝুলানো আছে, আর সেটা আমার নিশির। আমি নিশির লাশ দেখে জায়গায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো, তখন দেখি আবির আমার মাথার কাছে বসা। ও আমার হাত ধরে বলল, দেখ বন্ধু, পাগলামো করিস না। আর আমি তোরে বলছি ওর দিকে একটু নজর রাখতে, সেটাও তুই পারলি না। আমি উঠে নিশির লাশ ধরে ধরে কান্না করতে লাগলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানতাম না যে ও আত্মহত্যা করবে। যদি জানতাম তাহলে ওকে আর আম্মুর কাছে ঘুমাতে দিতাম না। আম্মু আমাকে ধরে ভেতরে নিয়ে গেল, আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা হয়তো তোর জন্য নিশি লিখে গেছে, তবে আমি ভাবতে পারি নাই ও এই কাজ করবে। আমাকে ঘুমিয়ে রেখে ও যে এই কাজ করবে আমি ভাবতেও পারি নাই। আম্মুর হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। প্রথমেই লেখা, আমার প্রিয় ভালোবাসার মানুষ, খুব ইচ্ছা ছিল তোমার বউ হব, লাল শাড়ি পরে তোমার ঘরে যাব, কিন্তু সেই শাড়ির জায়গায় যে গলায় দড়ি দিতে হবে এটা কখনো চিন্তা করি নাই। অনেক ভালোবাসি তো তোমাকে, এই জন্য মৃত্যুর পথ বেছে নিয়েছি। যদি বেঁচে থাকি, মানুষ আমাকে এই কথাই সব সময় বলবে। আর তোমার আম্মু সম্মানীয় একজন ব্যক্তি। তবে আমার কথা তুমি চিন্তা করো না, মন থেকে মুছে ফেলবে আমার কথা তুমি। আর একটা কথা, ভালো কোনো মেয়ে দেখে তুমি বিয়ে করে নেবে, এটাই আমার শেষ ইচ্ছা। আমার জন্য তোমাকে কাউকে শাস্তি দিতে হবে না। ভালো থাকো, সুখে থাকো, এটাই দোয়া করি। আমার আত্মহত্যার জন্য আমিই দায়ী, এখানে আমি কাউকে দোষ দিতে চাই না। কপালে যা ছিল তাই হয়েছে। নিশির চিঠিটা পড়ে কান্না করতে লাগলাম। নিশি যে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই। দেখতে দেখতে আজকে 5 দিন হয়ে গেল, এখন আর বাসা থেকে বের হই না। নিজেকে কেমন যেন ঘরের ভিতরে বন্দি বানিয়ে ফেলছি। আজকে সকালে আবির এসে বলল, লাদেন, আজকে কলেজে যাওয়া লাগবে, কলেজে নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ভালো লাগছে না আবির। আবির আমাকে জোর করে ধরে বাইরে নিয়ে গেল আর বলল, এখন কলেজে চল, রাতে রাসেলের বাসায় যাব। ও যে কোথায় থাকে ওর ঠিকানা আমি পেয়ে গেছি। কি বলিস, সত্যি তুই ওর ঠিকানা পাইছিস? আরে বলছি না রাতে তোরে ওর বাসায় নিয়ে যাব। এখন কলেজে চল। ঠিক আছে চল গিয়ে দেখি। আবিরকে নিয়ে কলেজে গেলাম। কলেজের মাঠে যেতেই এক বড় ভাই ডাক দিয়ে বলল, লাদেন, এদিকে আয় তো একটু। বড় ভাইয়ের কথা শুনে আমি তার কাছে গেলাম। বড় ভাই আমাকে দেখে বলল, লাদেন, আমাকে একটা কাজ করে দিবি? কি করতে হবে বলেন শুনি। তোদের ক্লাসের ইরা আছে না, ওকে একটু প্রপোজ করে দিবি। মনে মনে বললাম, এই মেয়ে তো আগে আমাকে দিনে 5 বার করে প্রপোজ করতো, এখন আবার বড় ভাই তার প্রেমে পড়ছে। ভালো ভালো, খুব ভালো। আমি বললাম, পারবো, যদি আমাকে একটা জিনিস মিলিয়ে দিতে পারেন। বল তোর কি লাগবে, তোর যা লাগবে আমি দিব, তাও আমার কাজটা করে দে তুই। ঠিক আছে আমি করে দেবো, তবে আজকে রাতে আপনার পিস্তলটা আমার লাগবে। আমার কথা শুনে বড় ভাই বোকা হয়ে বলল, তুই এটা দিয়ে কি করবি, নাকি কাউকে? আরে না, কি যে বলেন না আপনি, আমি তো শুধু একটু ভয় দেখাবো, এর বাইরে আর কিছু না। আচ্ছা ঠিক আছে, নিস যা, এখন আমার কাজটা করে দে। আচ্ছা ভাই ঠিক আছে। বড় ভাইয়ের কাছ থেকে যেতেই আবির বলল, কিরে, উনি কি বললো? কি আর বলবে, বলছে ইরাকে নাকি পছন্দ ওনার। আবির আমার কথা শুনে হাসতে হাসতে বলল, যেই মেয়ে তোর পিছনে ঘুরে তাকে ওনার পছন্দ, বাহ বাহ। আরে আমি ওনার কাজ করে দেবো, এর বিনিময়ে আমিও কিছু নেব ওনার কাছ থেকে। এখন বল ইরাকে কোথায় পাবো? ওই তো মাঠের বড় গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে, দেখা যায়। তাহলে চল যাই। না বাবা, আমি যাব না, তুই যা, খুব বদমাশ এই মেয়ে, পরে আমাকে সবার সামনে বদনাম করবে। তাহলে তুই এখানে দাঁড়া, আমি ওর সাথে একটু কথা বলে আসি। আবিরকে দাঁড় করিয়ে আমি ইরার কাছে যেতে লাগলাম।
ইরা দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার মশাই, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? কেন ইরা, যেদিন থেকে ওঠার কথা সেদিন থেকেই উঠেছে। তোর তো সবকিছু আমি দেখে ফেলেছি। কি দেখলি তুই এমন আমার? তোর চেইন খোলা আছে, সবকিছু দেখা যায়। আমার সাথে তোর মজা করতে হবে না। আর আমার চেন খোলা নাকি বন্ধ এটা আমি জানি। একটু হাসি দে, তোর মুখে হাসি দেখলে আমার খুব ভালো লাগে। তবে আমি খুব দুঃখিত, তোর গার্লফ্রেন্ড। প্লিজ এই বিষয়ে বাদ দে, এখন আর মন খারাপ করতে চাই না। ওর জন্য আমি কম করছি, কিন্তু আমাকে একা রেখে চলে গেল। আমি বলছি যে আমি তোমাকে আবার বিয়ে করব, কিন্তু তাই বলে কি আত্মহত্যা করা লাগে? হয়ে গেছে, এসব চিন্তা করে এখন আর কোনো লাভ আছে? বাদ দে। এখন বল, হঠাৎ করে এই লাইলির কাছে কি জন্য আসলি? আমার কথা তো তোর মনেই থাকে না। এক বড় ভাই নাকি তোরে পছন্দ করে, ওই যে দাঁড়িয়ে আছে উনি বলছে তোরে প্রপোজ করার জন্য, এজন্য আসছি। লাথি খাবি তুই? পরের হয়ে কেন কথা বলছিস? হ্যাঁ, তুই ওনাকে চিনিস? উনিকে, ওনার নামে 3টা মামলা আছে, তাও আবার সেগুলো মানুষকে মারার জন্য। কি বলিস এসব তুই? আরে আমি সত্যি কথা বলছি। তুই বল যে আমি তোরে ভালোবাসি, তাহলে বিষয়টা দেখব, কিন্তু পরে হয়ে কথা বললে একদম প্যান্ট খুলে কিন্তু ওইটা কেটে দেবো। দূর, তুই বাজে কথা বলবি না। কি সব বলিস মাঝে মাঝে এসব? এটা দাঁত ভাঙিয়ে বলল, কেন, আমার কথা তোর পছন্দ হয় না? হয়েছে, আমি এখন গেলাম, ক্লাসে আয়, পরে কথা হবে। বড় ভাইয়ের সামনে গিয়ে বললাম, সরি বড় ভাই, হয়তো হবে না, আর ওর বিয়ে ঠিক করা আছে, আপনি অন্য কাউকে পছন্দ করেন। পরে আমাকে শুধু বলেন, আমি কাজ করে দেবনি। মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না এটার কোনো ক্ষতি হোক। বড় ভাই বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, যাওয়ার সময় আমার কাছ থেকে পিস্তল নিয়ে নিস। ক্লাস শেষে করে মাঠে গিয়ে বললাম, আবির, আজকে রাসেলের পুরো পরিবারকে হত্যা করব। ও আমার মন নিয়ে খেলা করছে, ওর কারণে আমি নিশিকে হারিয়েছি। ওকে তো আমি ছাড়বো না, আর তুই শুধু আমাকে ঠিকানা বলে দিস, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা, কোনো সমস্যা নেই। বড় ভাইয়ের কাছ থেকে পিস্তল নিয়ে বাসায় চলে গেলাম। রাতে আবির এসে বলল, তো লাদেন, চল গিয়ে দেখি ওরা কি করে। আবিরকে আমি না করলাম আমার সাথে যেতে হবে না, কিন্তু আমাকে একা ছাড়তে চায় না। এই না হলে বন্ধু। আবির আমাকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে গেল। এখানে আশেপাশে অনেক বড় বড় জঙ্গল আছে মনে হচ্ছে, তবে শুধু এখানেই একটা ঘর আছে মাত্র। আবির আমাকে ঘর দেখিয়ে বলল, এখানেই ওরা থাকে। রাগে আমার পুরো শরীর ফেটে যাচ্ছে। আমার ভিতরে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ধীরে ধীরে দরজার কাছে চলে গেলাম। দরজার কাছে গিয়েই লাথি মেরে দরজা ভেঙে দিলাম। দরজা ভাঙতেই দেখি রাসেল ভেতরে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছিল। ওকে দেখার সাথে সাথে আমি ওর বুকের মাঝে গুলি করে দিলাম। ও জোরে একটা চিৎকার দিয়ে বলল, ও মা গো, আমি শেষ। ওর চিৎকার শুনে ওর বাবা মা ভিতর থেকে দৌড়ে বের হলো। ওর বাবা মাকে দেখে আমার একটু দয়া হলো না। ওরা এসে কিছু বলবে তার আগে আমি ওনাদের গুলি করে বসিয়ে দিলাম। আজকে তো বেশ ভালো লাগছে আমার। রাসেলের মাথার কাছে গিয়ে বললাম, কিরে, এখন ভালো লাগছে না? নে এখন মর। এই কথা বলে ওর মাথায় আরেকটা গুলি ঢুকিয়ে দিলাম। 3টা লাশ পড়ে আছে, কিন্তু ওর বোন কোথায়? ওর বোন না আমার আইফোন নিয়েছিল, ও এখন কোথায়? আমি দৌড়ে ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি রাসেলের বোন দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। আমি দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি ওর বোনের সাথে আরেকটা মেয়ে আছে। তবে এই মেয়েটাকে কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। এই মেয়েটা আবার কে? ওকে তো চিনলাম না। রাসেলের বোন ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আমাকে মাফ করে দেন, আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে মারবেন না। এই মেয়ের কথা শুনে আমার রাগ আরো বেশি উঠে গেল। দিলাম রাসেলের বোনের বুকে গুলি বসিয়ে। রাসেলের বুকে গুলি দিতেই ওর সাথে থাকা মেয়েটা চোখ লাল করে আমার দিকে কেমন যেন একটা আলো ছুড়ে দিল। আমি পিস্তল ফেলে 3 হাত দূরে গিয়ে পড়লাম। আমি তাড়াতাড়ি নিচ থেকে উপরে উঠে পিস্তল হাতে নিয়ে ওই মেয়েটার কপাল বরাবর বসিয়ে দিলাম। মেয়েটাকে গুলি করে মনে হচ্ছে আমি ভুল করেছি। ঘরের বাইরে থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। আর অদ্ভুত বিষয় হলো যে মেয়েটার হাত মুখে এমনকি চোখ থেকে লাল আলো বের হচ্ছে। আবির আমার হাত ধরে বলল, ভাই, এই জিনিসটা কি? আর বাহিরে এভাবে কান্না করছে কারা? আমার তো ভয় হচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে চল তুই। আমি তাড়াতাড়ি বুদ্ধি করে ঘরের ভিতরে আগুন লাগিয়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে মনে হয় আমরা বড় ভুল করেছি। বের হতেই সবকিছু অন্ধকার হয়ে গেল। ঘরের ভিতরে আগুন জ্বলছে, তবে এটা একটা লাল টকটকে। মনে হচ্ছে যেন এগুলো কোনো আগুন নয়, মানুষের রক্ত। আর এত জোরে জোরে কে বা কারা যেন কান্না করছে, যার কারণে আমার কান ফেটে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে অন্ধকারে গুলি ছুড়ে মারলাম। এই গুলি দেওয়াতে আমি আরো ভুল করেছি। আমাকে কে যেন ধরে উপরে তুলতে লাগলো। আমি হাওয়াতে ভাসতে লাগলাম, তবে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না।
এত উপরে উঠে গেছি যে নিচে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর হঠাৎ করে নিচে পড়তে লাগলাম, ভয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে। মনে হয় আজকে নিজের মৃত্যু নিজের চোখেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে। কথা বলতেও পারছি না, মনে হচ্ছে গলা চেপে কে যেন ধরে আছে। মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম, হয়তো আজকে আমার মৃত্যু হবে। তবে যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? আমি না উপর থেকে নিচে পড়ছিলাম, তাহলে বেঁচে গেলাম কিভাবে? আর এখন তো দেখা যাচ্ছে আবার সকাল হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল আমার তো মাথায় কাজ করছে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে আম্মু বললো, লাদেন, টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসতেই আমার ছোট বোন এসে আমার পাশে বসলো। আমি আমার ছোট বোনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাতে কি তুই আমার রুমে গিয়েছিলি? না, কেন ভাইয়া? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমি কি স্বপ্ন দেখছি নাকি সবকিছু বাস্তবে হয়েছে? আমার তো কিছুই মাথায় আসছে না। আর বিশেষ করে একটা মানুষের শরীর থেকে এভাবে লাল আলো জ্বলবে না? একটা স্বাভাবিক মানুষের এত ক্ষমতা নেই যে আমাকে হাওয়ার উপর শূন্যে তুলে ফেলবে। আমার সাথে কি হচ্ছে এসব আজব? নাস্তা শেষ করে বসে আছি, হঠাৎ আবিরের কথা মনে হলো। ও তো আমার সাথে ছিল, ওর অবস্থা তো ঠিক আছে নাকি? না, যাই একটু আবিরের বাসায় গিয়ে দেখি ওর ঠিক আছে কিনা। বাইক নিয়ে সরাসরি আবিরের বাসার সামনে চলে গেলাম। ভিতরে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম যে আবির কোথায়। আন্টি বলল, যাও, রুমে আছে, হয়তো এখনো ঘুমাচ্ছে। আন্টির কথা মতো আমি আবিরের রুমে গেলাম। গিয়ে দেখি ও এখনো ঘুমাচ্ছে। আমি ওকে ঘুম থেকে ডেকে তুলে বললাম, "কিরে আবির, রাতে তুই কিভাবে বাসায় আসলি?" কিভাবে আসলাম মানে? আমি তো আমার বাসায় ছিলাম, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? সত্যি তুই কিছু জানিস না? কি জানবো বলবি তো? রাতে না আমরা রাসেলের বাসায় গিয়েছিলাম, আর আমরা মিলে। কি রাসেলের বাসায় গিয়েছিলি তুই? আমাকে বললি না কেন? তার মানে রাতে আমি যা দেখছি সব আমার স্বপ্ন? আমার তো বিশ্বাস হচ্ছে না, কিভাবে কি হলো? আমি নিজ হাতে রাসেলকে মেরেছি, কিন্তু এখন আমার সবকিছু মনে হচ্ছে, মাগার আবিরের কিছু মনে নাই। কি হচ্ছে এসব? কিছুই মাথায় আসছে না। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আবিরকে মেরেছি? আমি বাইরে গিয়ে সোফায় বসলাম। আবির রুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, তো লাদেন আজকে হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? আবিরের কথার উত্তর দেব তখন টিভিতে একটা নিউজ আসলো যে জঙ্গলের ভেতরে একটা বাড়িতে আগুন লাগছে। তবে ওখানে 4টা লাশ পাওয়া গেছে। লাশগুলো এখনো চিহ্নিত করা যাচ্ছে না যে কাদের লাশ। আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। নিউজ দেখে আবির বলল, জঙ্গলে আবার আজকাল আগুন লাগে কিভাবে কি? আর এখন আবার মানুষ থাকে কিভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, তুই কিছুই জানিস না? কি জানবো আমি, এটা তো বলবি। না কিছু না, আমি বুঝতে পারছি না আবির সবকিছু ভুলে গেল কিভাবে। আমার তো মাথায় কাজ করছে না কিভাবে কি হয়েছে। আর আমার সবকিছু মনে আছে, আবিরের কিছু মনে নাই কিভাবে কি? হঠাৎ আবির বলল, লাদেন চল কলেজে যাই, বাসায় বসে কি করব? চল তো যাই। আবিরকে নিয়ে আগে আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে পিস্তলটা আগে ব্যাগের ভিতরে ঢুকে নিলাম। তবে যাই হোক, ভালোই হয়েছে আমি মনে করি। রাসেলের পুরো পরিবার হত্যা করলাম, কেউ কিছু বলতেও পর্যন্ত পারে নাই। আবিরের কিছু মনে নাই। আজকে নিজেকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ড হত্যার প্রতিশোধ নিতে পারছি। কতটা যে ভালো লাগছে। তবে আফসোস, আজকে নিশি আমার সাথে নাই। ওকে হারিয়ে মনে হয়েছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলছি। তবে ওর কথাটুকু আমি রাখবো। ও বলেছিল আমি যেন কাউকে দেখে বিয়ে করে নেই। সারা জীবন তো আর একা একা থাকা যাবে না, কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে। বিশেষ করে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও নিজে নিজেই আত্মহত্যা করেছে। এখানে আমার আবার কোনো দোষ নাই। আমি যা চেয়েছিলাম তা আমি পাই নাই। হয়তো এসব আমার কপালে ছিল। আবিরকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজ মাঠে বাইরে রেখে ভেতরে যাচ্ছি। সেরে বেয়ে উপরে উঠতেই একটা মেয়ে কোথা থেকে এসে যেন আমার উপর পড়লো। তুর্যা, এই মেয়েটা দিল আমার সবকিছু নষ্ট করে। আমি উপরে উঠে বিনা কারণে ঠাস করে মেয়েটার গালে একটা চড় দিয়ে বললাম, এই মেয়ে, দেখে শুনতে চলতে পারিস না? এভাবে অন্ধের মতো কেউ হাঁটাচলা করে? বিশ্বাস করেন ভাই, মেয়েটাকে দেখে আমি সত্যিই বোকা হয়েছি। আমার তো মনে হচ্ছে আমি এরকম মেয়ে আগে কোনোদিন দেখি নাই। কি বলবো, মেয়েটা এত সুন্দর। তবে ওর মুখের কাটিং একদম পারফেক্ট। তবে যাই হোক, আমার এসব দেখে লাভ আছে? মেয়েটা গালে হাত দিয়ে রাগের দৃষ্টিতে আমার দিকে তাকালো। আবির বলল, ছি লাদেন ছি, একটা অচেনা মেয়ে তোরে এভাবে চড় দিল? আমি চোখ বড় করে আবির দিকে তাকিয়ে বললাম, আমাকে চড় দিল মানে? হঠাৎ করে এক স্যার এসে বলল, তোমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছে। আর আবির, তুমি ক্লাসে যাও। বুঝলাম না আমি কি এমন করলাম যে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে? আমি তো ওকে একটা চড় দিয়েছি, এর বাইরে আর কিছু না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে লাগলো। আমি রেগে বললাম, এ মেয়ে, হাসি বন্ধ কর, নইলে কিন্তু দাঁত ভেঙে দেবো। মেয়েটা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। ওর পেছনে পেছনে আমিও যেতে লাগলাম। প্রিন্সিপালের রুমে যেতেই স্যার আমাকে বললো, তুমি ওর ওড়না ধরে টান দিয়েছিলে কেন? নতুন কোনো মেয়ে দেখলেই কি মজা করতে ইচ্ছা করে?
আর আমার জানা মতে তুমি তো কখনো এমন করো না। আমি তোমার আম্মুকে ভালো করে চিনি যে উনি কতটা ভালো মানুষ। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন এসব স্যার? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আর আমি করলাম বা কি যে এমন করে বলছেন? অপরাধ করে বলছো করলাম বা কি না? এখন এই মেয়েকে সরি বলো। ঘটনা আর বড় করে লাভ নেই, সরি বলে দেই, কিছু হবে না। আমি স্যারের সাথে কথা মতো সরি বলে দিলাম। প্রিন্সিপাল স্যার বলল, দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। যদি এমন কিছু হয় তো খবর আছে, এই বলে দিলাম। প্রিন্সিপাল স্যার রুম থেকে বের হতেই মেয়েটা ওর ব্যাগটা আমার হাতে দিয়ে দিল, আর আমি ওটা নিয়ে নিলাম। বুঝলাম না আজকে আমার সাথে সব কি হচ্ছে। আমি এই ব্যাগ মেয়েটার হাতে দিয়ে বললাম, আমি কখন আপনার ওড়না ধরে টান দিয়েছি? হ্যাঁ। মেয়েটা হাসি দিয়ে বলল, আমাদের ভিতর কি হয়েছিল এটা তো তুমি আর আমি জানো, বাহিরের কেউ জানে না। এই জন্য আমি যেটা করব মানুষ তাই দেখবে। কি সব কথা বলেন, কিছুই তো বুঝতেছি না। তুই আমার বোনকে মারার চেষ্টা করছো, তোরে আমি এত সহজে ছেড়ে দেবো কিভাবে? কাকে আবার মারলাম আমি, বলবেন তো? ও সরি, আমার নাম বলতে ভুলে গেছি। আমি রিয়া। তোর নাম নিশ্চয়ই লাদেন। আপনি কিভাবে আমার নাম জানেন? তোর সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি, বলবো কি? আপনি আজব একটা মেয়ে, বুঝলাম না মাঝে মাঝে কি বলেন। এত বুঝতে হবে না, চল ক্লাসে যাই। মেয়েটার সাথে ক্লাসে চলে গেলাম, গিয়ে ওর পাশেই বসলাম। ওর সাথে বসছি ঠিক আছে, তবে আমার একটু কেমন কেমন লাগছে মনে হচ্ছে। রিয়ার শরীরে থেকে আলাদা একটা পারফিউমের গন্ধ আসছে, যেটা আমি আগে হয়তো কারোর শরীর থেকে পাই নাই। স্যার বললো মেয়েটা নাকি এখানে নতুন এসেছে, ওর সাথে আমরা যেন কোনো বেয়াদবি না করি, তাই বললো স্যার। ক্লাস শেষ করে মাঠে যেতেই পেছন থেকে ইরা এসে বললো, রাদেন শোন, আমি কি বলি। বল, কি বলবি? এই মেয়েটাকে কোনটা বলবি তো? তুই আজকে যার সাথে বসেছিলি, আমি কি জানি এই মেয়েটাকে? আমি এত কিছু বলতে পারবো না। তাহলে তুই ওর পাশে বসলি কেন? তুই তো কোনোদিন ক্লাসে কোনো মেয়ের সাথে বসিস নাই। আমি মাথায় হাত দিয়ে বললাম, এটা তো ঠিক কথাই বললো। তাহলে আজকে আমার আবার কি হয়েছে? ইদানিং মনে হচ্ছে যেন আমার মাথাটা গেছে। কি দেখে যে মাঝে মাঝে কি করি নিজেই বুঝি না। ইরার সাথে আর কোনো কথা বলে নাই, বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বসে আছি, এর মাঝে আম্মু বলল, লাদেন, একটা মেয়ে আমাদের বাসায় আসবে, কয়েকদিন হয়তো থাকবে এখানে, পরে চলে যাবে। আসলে একটু সাহায্য করিস কেমন? আমি একটু বাইরে গেলাম, আর তোর বোন স্কুলে আছে। কিন্তু আম্মু মেয়েটাকে? এত কিছু তো আর জানতে হবে না, আমি যেটা বললাম সেটাই কর। এই কথা বলে আম্মু বাসা থেকে বের হয়ে গেল। আমি বসে বসে মোবাইলে গেম খেলছি, তখন বাইরে গাড়ির শব্দ শুনলাম। আম্মু বলল নাকি একটা মেয়ে আসবে, হয়তো এই মেয়েটাই এসেছে। বাইরে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে বললাম, আপনি এখানে কি করেন? আর আম্মু কি আপনার কথা বলে গেল? এখন এত কথা বলো না, আমার জিনিসপত্র সব কিছু রুমে নিয়ে আসো। আমি ভিতরে গেলাম। আমার তো ঠেকা পড়ছে, আপনার জিনিসপত্র আমি নেব। রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমি গাড়ি থেকে সবকিছু নামাতে লাগলাম। সবকিছু ভিতরে নিয়ে যেতেই আমি বোকা হয়ে গেলাম। তাহলে এতক্ষণ কি আমি রিয়ার সব জিনিসপত্র নিয়ে আসছি? আজও একটা মেয়ে, আর আমার কি হয়েছিল যে তোর এত চিন্তা করতে পারবো না। এখন গিয়ে একটু ঘুমাই। মেয়েটাকে রুম দেখিয়ে আমি আমার রুমে চলে গেলাম। ঘুম ভাঙলো আবিরের ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, আবির বল, কি হয়েছে? লাদেন, খবর জানিস? রাসেল তো আগুনে পুড়ে মারা গেছে। সকালে আমরা যেই নিউজটা দেখলাম না, ওটা রাসেলের লাশ ছিল। তোর বলতে হবে না, আমি সবকিছু জানি। আর এই রেসেলকে আমি নিজে বলতে গিয়ে আর বললাম না। আবির এত কিছু জানে না, ওকে সবকিছু বলে আর লাভ নেই, না জানাই ভালো মনে করি। ওপাশ থেকে আবির বলল, কিরে লাদেন, আমি তোরে কি বলছি? বাদ দে তো আবির, এসব যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। তবে আমার একটা কথা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে ওকে আমি মরতে দেখেছি। আজকে কি নেশা একটু বেশি করছিস নাকি? আমাকে নিয়ে মজা করিস তুই? আরে মজা করবো কেন, এসব কি বলিস তুই? আচ্ছা ভাই, তুই ফোন রাখ। আমি কল কেটে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতে দেখি টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে, আর টেবিলে এত রকমের খাবার সাজানো আছে। দেখে তো আমি বোকা হয়ে গেছি। আম্মু আমাকে দেখে বলল, বাবা বস এখানে। দেখ, রিয়া আজকে আমাদের জন্য কত কিছু রান্না করেছে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না এই মেয়ে এত কিছু রান্না করতে পারে। আম্মু আমাকে টেনে ওনার পাশে বসালেন। খেয়ে দেখলাম সবকিছু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু কিভাবে রান্না করতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো সাধারণ মেয়ে না, হয়তো এখানে কোনো একটা রহস্য আছে। রিয়ার দিকে তাকাতে ইশারা করে বলল,
আগে খেয়ে নেন, পরে কথা হবে, ঠিক আছে? আমি খেটে রুমে বসে আছি। রাতে রিয়া আমার রুমে এসে বলল, কি মিস্টার, কি করেন? এই তো বসে আছি। কেন? আমার সাথে এক জায়গায় যাবেন? এখন আবার আপনি কোথায় যাবেন? যাবো কোনো এক জায়গায়। আপনি যাবেন নাকি বলেন? না বাবা, আমি যাব না। আপনার দরকার থাকলে আপনি একা একা যান। প্লিজ আসেন না, যাবো আর আসবো। রিয়ার দিকে তাকিয়ে আমার কেন যেন একটু মায়া লাগলো। বললাম ঠিক আছে চলেন। রিয়া বলল, আমি এখন কি আপনার হাত ধরতে পারি? আপনার সাথে বাইরে বের হচ্ছি, তাই বলে এই না যে আপনি আমার হাত ধরবেন। আচ্ছা ঠিক আছে বাবা, সরি, এখন চলেন। রিয়ার সাথে বের হতে রিয়া বলল, আপনি শুধু আমার পিছনে পিছনে আসবেন, কোনো কথা বলবেন না। আমরা যাব কোথায় এটা তো বলবেন নাকি? যাবো কোনো এক জায়গায়। কেন, ভয় পান নাকি? আপনি একটা মেয়ে, ভয় তো আপনার পাওয়ার কথা। আমি আবার ভয় পাবো কেন? তাই তো। শুনলাম কিছুদিন আগে নাকি আপনার গার্লফ্রেন্ড আত্মহত্যা করে মারা গেছে। এসব নিয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। বুঝছি, মন খারাপ করছেন। শোনেন, এত মন খারাপ করতে হবে না। যা হয়েছে তো হয়েই গেছে। তবে আফসোস, এই মেয়েটার জন্য আপনি 2টা পরিবারকে খুন করে ফেললেন। 2টা পরিবার মানে কি বলছেন এসব? আরে কিছু না, এমনি বললাম। আসেন তো। আপনি আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছেন কেন? আর ভেতরে গিয়ে আমি কি করব? কেন, ভয় পাচ্ছেন নাকি? আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আজকে আসেন। আমি রিয়ার কথা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। বললাম না, আমি এখন আর সামনে যাব না, আপনি যান ভিতরে। রিয়া হেসে এসে আমার হাত ধরে বলল, আরে চলেন তো ভিতরে, বলছি না কিছু হবে না। আপনাকে আমার সন্দেহ হয়। আপনার সাথে দেখা হয়েছে থেকে আপনি আমার সাথে অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার তৈরি করা সম্ভব না। আর আমি চর দিয়েছি আপনাকে, কিন্তু আবির দেখেছে আপনি আমাকে চর দিয়েছেন। আমি আবার কোনো সময় আপনার ওন্না ধরে টান দিলাম। সত্যি করে বলেন তো আপনি কে? রিয়া আমার কথা শুনে হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো, তোর কারণে আমার বোন বিছানায় পড়ে আছে। তুই ভাবছিলি তুই বেঁচে যাবি না? এই কথা বলতে না বলতেই রিয়া নিজের রূপ পরিবর্তন করে ফেললো। ওর পিছন দিয়ে দুটো ডানা বের হয়ে আসলো। আমি এটা দেখেই যেই চিৎকার দেবো, তো রিয়া আমার মুখ চেপে ধরে আমাকে বেহুশ করে দিল। আমার শুধু এইটুকু মনে আছে যে রিয়া সাধারণ কোনো মেয়ে না, ও একটা পরী। আর যখন আমার হোশ ফিরল, তখন দেখি আমি আজব একটা ঘরের ভিতরে আছি। ঘর বললে ভুল হবে, কি জানি এটা নিজেও বলতে পারছি না। আমার সামনে একটা দানব দাঁড়ানো। হয়তো আমার প্যান নষ্ট হয়ে যাবে যাবে অবস্থা হয়ে গেছে। দানবটা আমার সামনে এসে চোখ লাল করে বলল, কি আমার মেয়েকে মারতে চেষ্টা করেছিস? তোরে তো আমি ছাড়বো না। হঠাৎ করে রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, বাবা প্লিজ, ওকে কিছু করো না। আর ও জানতো না যে ও যাকে মারছে সে একজন পরী। আর হয়েছিল কি বাবা? আমি রাসেলের পরিবারের সাথে যা কিছু করেছিলাম সবকিছু পরি এক এক করে বলে দিল। আর কেন করলাম তাও বলল। পরির বাবা সবকিছু শুনে বলল, ও যা করেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমার মেয়ে যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত ওকে অন্ধকার গুহায় বন্ধ করে রাখা হবে। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে রিয়া আমাকে ধরে ওদের রাজ্যে নিয়ে আসছে। রিয়া আমার হাত ধরে একটু সামনে নিয়ে গেল। সামনে যেতেই দেখলাম বড় একটা বিছানা, চারপাশে ফুল দিয়ে সাজানো। আর এর মাঝে আমি যেই অচেনা একটা মেয়েকে গুলি করেছিলাম ও এখানে শুয়ে আছে। আর ওর মাথার চারপাশে রিয়ার আম্মু বসা। রিয়ার মুখের সাথে ওর মায়ের মুখ মিল আছে, এই জন্য হয়তো আমি চিনতে পেরেছি। এর মাঝে কয়েকজন দানব এসে আমাকে ধরে ফেললো। আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া আমাকে ইশারা করে বলল, এখানে আমার কিছু করার নেই। আমার বাবা এখানকার রাজা, উনি যাই বলবেন তাই হয়। আমি এটুকু বুঝতে পারছি যে এখানে আমি ইচ্ছে করলেও বাঁচতে পারবো না। দানবগুলো আমাকে ধরে অন্ধকার একটা গুহায় নিয়ে ফেলে দিল। আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু অন্ধকার। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এখানে আসছি থেকে শুধু আতঙ্কে আছি। কখনো চিন্তা করে নাই আমি পরিরাজ্যে এসে যাব। অন্ধকারের মাঝে বসে আছি কি অনেকক্ষণ হলো। হঠাৎ করে একটা আলো আমার দিকে আসতে লাগলো। আর আমি এটা থেকে বুঝে গেছি যে রিয়া। আমি দূর থেকে বললাম, না জেনে একটা ভুল করেছিলাম, আর আজকে সেই ভুলের জন্য আমাকে এখানে নিয়ে এলেন রিয়া। রিয়া আমার কাছে এসে বলল, তুমি আমাকে চিনলে কিভাবে? আপনার শরীরের ঘ্রাণ আমার চেনা হয়ে গেছে। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। আমি অন্ধকারে একা থাকতে পারবো না। না না, এমনটা করা যাবে না। বাবা জানতে পারলে আমাকে খুব বকা দিবে। আমি রিয়ার হাত ধরে বললাম, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন। আমাকে আপনার রুমে বন্ধ করে রাখবেন। যখন এখানে দানব আসবে আমাকে দেখার জন্য যে আমি আছি কিনা, তখন আমি এখানে চলে আসবো। প্লিজ তাও আমাকে এখান থেকে নিয়ে চলেন। নিয়ে যাব,
তবে আমার কথা কিন্তু মানতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে নিয়ে চলেন। আচ্ছা তুমি চোখ বন্ধ করো। রিয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে দিলাম। রিয়া আমার হাত ধরলো, পরে কি করছে আর জানি না। যখন রিয়া বলল এখন চোখ খুলতে পারো। আমি চোখ খুলে দেখি আমি একটা রুমের ভেতরে আছি। আর এই রুমটা এতটা সুন্দর যে বলার বাইরে। রুমের সবকিছু এত সুন্দর করে সাজানো দেখি তো আমি মুগ্ধ হয়ে গেলাম। কি দেখো এভাবে? এটা কি আপনার রুম? কেন পছন্দ হয় নাই? কি বলবো, পছন্দ হবে না কেন? এত সুন্দর রুম তো আমি আগে কখনো দেখি নাই। আর সুন্দর হবে না কেন? আপনি তো পড়ি। তবে আপনার বোন পড়ি জানলে আমি এমন করতাম না। আপনি তো থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব জানি। আমার বোন তো মানুষের রূপ নিয়ে ওখানে ঘুরতে গেছিল, আর তখন তুমি চলে গেলে। তোমাকে মারতে ইচ্ছে করছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে মারতে পারি নাই। আপনি চাইলে আমাকে মারতে পারেন, কোনো সমস্যা নেই। মারতে তো একদিন হবেই নাকি? এত মরা শখ তোমার? আপনার বোনকে আমি গুলি করেছি, সেই হিসেবে আপনি চাইলে আমাকে। রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমার সামনে কতগুলো খাবার চলে আসলো। আর রিয়া বলল এত চিন্তা করতে হবে না, আগে খেয়ে নেন। আর আমি জানি আপনি ভুল করেছেন। রিয়ার কথা শুনে আমি খাবার নিয়ে খেতে খেতে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব খিদে পেয়েছে। রিয়া আমার পাশে বসে বলল, আমি জানি তো, আপনাকে কিছু বলতে হবে না। আপনি খুব ভালো জানেন তো, তবে বিশেষ করে আপনি খুব সুন্দরী। আমার কথা শুনে রিয়া একটা হাসি দিল আর বলল, পছন্দ হয় আমাকে? কি বলেন, আপনাকে আবার পছন্দ হবে না কার? তবে আপনি যদি মানুষ হতেন তো। বলো শুনি। না থাক, বাদ দেন। আরে বলো না। আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। এই কথা বলতেই হঠাৎ করে দরজা ঠেলে রিয়ার আম্মু ভেতরে ঢুকলো আর ঢুকে আমাকে দেখে বলল, কি রে রিয়াম, তোর বাবা যে বললো? আমি দাঁড়িয়ে রিয়ার আম্মুর সামনে গিয়ে বললাম, আমি থাকতে পারবো না এমন অন্ধ করে, প্লিজ ওর বাবাকে কিছু বলবেন না, আমার সাথে এমন জুলুম করবেন না। আমি কথা দিচ্ছি যে আমি রিয়ার রুম থেকে কখনো বের হব না, আর রিয়া আপনার সাথে থাকবে। আমি জানতাম না যে ওইটা আপনার মেয়ে ছিল, মাফ করে দেন আমাকে প্লিজ। ছেলেটা তো ভালোই আছে দেখে মনে হচ্ছে। আর যাই কর, অপরাধ করলে কাউকে খুন করবে না, ঠিক আছে? আর রিয়া, ওর দিকে নজর রাখিস। আমি গেলাম, আর তোর বাবা কিছু বললে আমি দেখে নেব। এই কথা বলে রিয়ার আম্মু চলে গেল। রিয়ার আম্মু যেতেই আমি বললাম, বাবা খুব বড় বাচ্চা বেঁচে গেলাম। আমার আম্মু খুব ভালো, জানেন। রিয়া আমাকে একটা হেল্প করবে? বলেই শুনি কি করতে হবে। আপনাদের এই রাজ্যে ঘুরে দেখবো, দেখাবেন? বাবা জানতে পারলে আমার 12টা বেজে যাবে। আমি জানি আপনি সবকিছু পারবেন, প্লিজ নিয়ে চলেন না। ইস, আপনাকে নিয়ে যে আমি কি বিপদে পড়লাম। এই নেন, এটা পরে নেন। আর মুখে কিন্তু সব সময় ঢেকে রাখবেন, আর সাবধানে থাকবেন। এখন চলেন। রিয়া আমাকে নিয়ে বের হলো। বাইরে গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। এই পরিরাজ্যে এতটা সুন্দর হতে পারে এটা তো আমার ধারণার বাইরে ছিল। কিছুটা সামনে গিয়ে বললাম, আপনাদের পরিদের বিয়ে করার মতো অনুমতি আছে কি? রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন, কাউকে কি পছন্দ করে নাকি? করি তো। আপনাকে? কি? এত অবাক হবার কি আছে, ভালো তো লাগতেই পারে। তবে এটা সত্যি যে আমি আপনার প্রেমে পড়ছি। মজা করেন নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, মজা করবো কেন, আমি সিরিয়াসলি বলছি। 1 4 3 অনেক অনেক। আমার হাত ছাড়েন, দেখলে পরে সমস্যা হবে কিন্তু। এমনি তো মরতেই হবে। যদি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি তাহলে আর মনের ভেতরে কোনো কথা চেপে রাখতে হবে না। 143, এটা আবার কি? এর মানে হলো আই লাভ ইউ, আর বাংলাতে আমি আপনাকে ভালোবাসি। সিম্পল একটা শব্দ। আমার বাবা মা মেনে নিবে না। আমি রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, তার মানে আপনি রাজি আছেন? রিয়ার হাত ছেড়ে দিয়ে খুশিতে বললাম, ইয়েস মামা ইয়েস। রিয়া তো পড়ে গেছে। কি আনন্দ যে লাগছে আজকে। কি বলেন এইসব উল্টাপাল্টা আপনি? একটা কিস করবো আপনাকে? এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাকে ফেলে চলে যাব, পরে মজা বুঝবেন। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে। এখন কি আমি আপনার হাতটা ধরবো? আগে তো ধরার সময় অনুমতি নিলেন না, এখন আবার অনুমতি নিচ্ছ কেন? আমার মা বাবা তো এখানে আসতে পারবো না, নইলে বলতাম যে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসতে। আমি কিন্তু সাধারণ একটা মানুষ না, আমি হলাম পরী। আমি বইয়ে পড়েছি, যদি একবার পরীরা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তাদের সব শক্তি চলে যায় আর তারা মানুষের মতোই হয়ে যায়। আমি সত্যি আপনাকে পছন্দ করে ফেলেছি।
নিশি চলে যাওয়ার পর এই প্রথম কাউকে পছন্দ হয়েছে। আপনি জানেন তো এখন আমি আপনার সাথে কি করতে পারি? আপনি যদি খারাপ কিছু করতে চাইতেন তাহলে আগেই পারতেন, আমি জানি। এখন বলেন এখানে আমি আমার বাবা মাকে কিভাবে নিয়ে আসবো, একটা ব্যবস্থা করে দেন না। এত তাড়াতাড়ি লাগছে কেন? আমার বোন আগে সুস্থ হোক। না বাবা, এত অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করে একজনকে হারিয়ে ফেলেছি, এখন আবার আরেকজনকে। থাক, বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলে দেখব। রিয়ার কথা শুনে আমি কতটা খুশি হয়েছি যে বলার বাইরে। খুশিতে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম, আজকে প্রথম কাউকে জড়িয়ে ধরলাম, তাও আবার পড়ি। মনের ভেতরে কেমন যে একটা ফিলিংস কাজ করছে এটা তো আমি জানি না। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, এত খুশি হওয়ার দরকার নেই। এমনিও তো হতে পারে যে আমার মন পরিবর্তন হয়ে যেতে পারে। জান, আমি আর আপনার সাথে কথা বলবো না। নিজেকে একটু খুশি খুশি লাগছিল, দিলেন তো সবকিছু শেষ করে। ওরে বাবারে, রেগে আছেন আপনি? অনেক ঘুরেছি, এখন বাসা নিয়ে চলেন। আর ভালো লাগছে না, চোখ বন্ধ করবো কি আবার? না, সমস্যা নেই, এখন আর আপনাকে চোখ বন্ধ করতে হবে না, দেখতে পারেন। রিয়া ওর ডানা মেলে আমাকে নিয়ে উঠতে লাগলো। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, জানেন ভাবতেও অবাক লাগে যে আমার হবু বউ একজন পড়ি। আপনাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা তোমাকে একটা কথা বলবো রিয়া। শুনি। আমি আপনার বোনকে গুলি করেছি, যদি ইচ্ছা করতেন তো আপনি আমাকে ওই প্রথম দেখায় মেরে ফেলতে পারতেন। মারতে পারতাম, তবে প্রথম দেখায় যে কাউকে এতটা ভালো লেগে যাবে আশা করি নাই। এই জন্য ভাবলাম আমার বোন তো বেঁচে আছে, আর মানুষ তো ভুল করতেই পারে। এই জন্য মাফ করে যদি একটা সুযোগ দেই ভালো হবার। আপনাকে তো ইয়ে করার দরকার এখন। ইয়ে আবার কি? কিছু না, এখন তাড়াতাড়ি চলে। ফেলে দিব কি নিচে? আপনার উপর আমার বিশ্বাস আছে যে আপনি আমাকে নিচে ফেলবেন না। রিয়ার কিছু না বলে ও আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর রিয়া বলল, তুমি থাকো, আর সাবধান, বাসা থেকে বের হবার দরকার নেই। আমি একটু বাবার সাথে দেখা করে আসি। আমার বাবা মাকে আনার কথা কিন্তু মনে করে বলবেন। এত তাড়া করে সবকিছু হয় না, একটু ধৈর্য ধরে। এই কথা বলে রিয়া চলে গেল। যাক, শেষমেশ রিয়াও আমার প্রেমে পড়ছে। আমি তো বিশ্বাস করতেই পারছি না। তবে আর যাই বলি, বিয়ে করবো কিন্তু পড়ি। কি যে ভালো লাগছে আমার। রিয়ার বিছানায় বসে আনমনে চিন্তা করছি, আসলে কি রিয়ার বোন বেঁচে আছে নাকি মারা গেছে। যদিও মারা যায় তাহলে আমি শেষ। পরে রিয়াকে নিয়ে যা একটু স্বপ্ন দেখছিলাম সব কিন্তু বিফলে যাবে। যাই তো ওর বোনকে একটু দেখে আসি, ও কি বেঁচে আছে নাকি মারা গেছে। আমি তো মানুষ, আর এখানে অনেক ধরনের কি বলবো বড় বড় দানব আছে। আমি তো ওদের একটা পায়ের সমান হবো হয়তো। এই জন্য আমি এত সহজেই কারো নজরে আসছি না। চুপচাপ রিয়ার বোনের কাছে চলে গেলাম। হালার পরীরা এত সুন্দর কিভাবে হতে পারে? ওর বোন তো আবার এত সুন্দর না। মন চায় যারে দেখি তারাই বিয়ে করে ফেলে, কিন্তু পছন্দ তো করছি একজনকে, এজন্য বিয়েও করতে হবে একজনকে। রিয়ার বোনের মুখের কাছে হাত দিয়ে চেক করছি ওকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। ওর বোনের সামনে হাত রাখছি, এই সময় সবকিছু কালো হয়ে গেল আর লাল একটা আলো এসে আমাকে দৌড়ে ফেলে দিল। হঠাৎ করে মনে হলো আমার বুকের ভিতর দিয়ে কলিজার সিরে কিছু একটা বের হয়ে চলে গেছে। আমি বুকে হাত দিয়ে দেখি বুক থেকে রক্ত পড়ছে। আমার সামনে রিয়ার ছোট বোন একটা লম্বা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর তলোয়ারে আমার রক্ত লাল হয়ে আছে। রিয়ার বোন হাসতে হাসতে বলল, আমাকে মারতে এখান পর্যন্ত চলে আসলি, এই নে ধর। এটা বলতেই তলোয়ারটা আবার আমার কলিজার ছিদ্র করে বের হয়ে গেল। আমি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলাম। কোথা থেকে রিয়া এসে ওর বোনকে দূরে ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে ওর বোনকে বলল, তুই এটা কি করলি? রিয়ার ছোট বোন বলল, আপু, ও আমাকে মারতে এখানে চলে আসছে, এই জন্য ও আমাকে মারার আগে আমিই মেরে ফেললাম। আগের মতো আমি আর কোনো ভুল করি নাই। রিয়ার ছোট বোনের কথা শুনে আমি আস্তে করে বললাম, বিশ্বাস করো রিয়া, আমি এখানে আসছি শুধু ও বেঁচে আছে নাকি মরে গেছে এটা দেখার জন্য। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বিয়ে হতো না, এই জন্য আসছিলাম। আর এসে বলতে খুব কষ্ট হচ্ছে রিয়া, এখানে এসে আমি তোমার প্রেমে পড়েছিলাম, আর সেটা খানিকক্ষণের জন্য হবে। ভাবতেই পারে নাই, অনেক আশা ছিল তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু এটাও হলো না। গার্লফ্রেন্ড আত্মহত্যা করলো, আর এখন আমি খুব করে আমি তোমার প্রেমে পড়েছিলাম রিয়া। রিয়া আমাকে ছেড়ে ওর বাবার হাত ধরে বলল, বাবা, ওকে প্লিজ তুমি বাঁচিয়ে নাও না। আমি ভাবছিলাম ওকে বিয়ে করব, পছন্দ হয়েছিল আমার, কিন্তু তোমার ছোট মেয়ে সব কিছু শেষ করে দিল। রিয়ার বাবা মাথা নিচু করে বলল, আমাদের ভিতরে এমন কিছু হলে বাঁচানো সম্ভব, তবে ওকে বাঁচানো আমাদের কারোর পক্ষে সম্ভব না। ওর অবস্থা খুব খারাপ, বাঁচানো কোনোভাবে সম্ভব না।
রিয়া দৌড়ে ওর মায়ের কাছে গেল। ওর মাও একই কথা বললো। শেষে রিয়া আমাকে জোরে ধরে বলল, আমার কপাল খারাপ, কেন আমি তোমাকে এখানে আনতে গেলাম। আজকে আমার কারণে তোমার এমন হয়েছে। আমি হাসি দিয়ে বললাম, ভালোই হয়েছে, খারাপ কিছু হয় নাই আমার সাথে। গার্লফ্রেন্ড হারিয়ে তোমার প্রেমে পড়েছিলাম, তবে হয়তো তুমি আমার কপালে ছিলে না। শেষ একটা কথা আমার রাখবে? রিয়া শুধু কান্না করছে, কিছু বলছে না। আমি আর বলতে শুরু করলাম যে আমাকে আমাদের রাস্তার সামনে ফেলে আসবে, যেন আমার বাবা মা মনে করতে পারে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। রিয়া ছোট বোন দূরে দাঁড়িয়ে বলল, আমি জানতাম না আপনি এখানে। আমি বললাম, কপালে লেখা ছিল, এজন্য এমন হয়েছে। সুখ সবার কপালে লেখা থাকে না। রিয়া আমার কথা তো মনে রাখবে, বলে যাবে না তো আমাকে? রিয়া আমাকে জোরে ধরে কান্না করছে আর বলছে, আমার ক্ষমতা থাকলে আমি আবার তোমাকে ফিরিয়ে আনতাম। অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। এভাবে বলিও না, আমার হয়তো দোষ ছিল যে কেন আমি তোমার প্রেমে পড়েছিলাম। খুব কষ্ট হচ্ছে জানো রিয়া, আমার খুব করে বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না হয়তো। আমাকে আমার গার্লফ্রেন্ডের পাশে কবর দিও। প্লিজ, তুমি চোখ বন্ধ করো না। দুনিয়ার সব কিছু খুঁজে হলেও আমি তোমাকে ভালো করব। প্লিজ চোখ খুলে রাখো। কিন্তু আমি আর চোখ খুলে রাখতে পারতাম না, হয়তো আমার মৃত্যু হয়ে গেছে আজকে। লাদেনের নিথর দেহ মাটিতে পড়তেই চারিদিকে নীরবতা নেমে এলো। রিয়ার চোখ অবশ হয়ে ওঠে। বিশ্বাসই করতে পারছিল না যে সে যাকে ভালোবেসেছিল সেই মানুষটি মুহূর্তে হারিয়ে গেল তার কাছ থেকে। রিয়ার বোন, যে মাত্রই সুস্থ হয়ে জেগে উঠেছে, হতবাক হয়ে বোনের দিকে তাকায়। তার কণ্ঠ কাঁপছিল। আমি জানতাম না তুমি তাকে ভালোবেসে ফেলেছো রিয়া। রিয়ার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। সে ধীরে ধীরে লাদেনের শরীরের পাশে বসে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে তাদের হাসি, প্রেমের মুহূর্তগুলো আর সেই বিশ্বাস যা সে দিয়েছিল। রিয়া ফিসফিস করে বলল, যেই দিন তুমি তাহাকে হারালে সেই দিনই তুমি প্রতিশোধ নিয়েছিলে, কিন্তু আজ আমি সব হারালাম। পরিরাজ্যের আলো যেন স্নান হয়ে এলো। বোন অপরাধ বোধে ভেঙে পড়ে রিয়ার দিকে এগিয়ে এলে রিয়া হাত তুলে থামিয়ে দিল। না, তুমি যা করেছো তা ভুল নয়, কিন্তু সেই ভুলের ভার এখন আমি আর তুমি দুজনেই বইব। হঠাৎ আকাশে অদ্ভুত কম্পন শুরু হলো। পরিরাজ্যের প্রাচীন জাদুর নিয়ম ভঙ্গ হলে এমনই হয়। একজন নিরপরাধের মৃত্যু অথবা কোনো অমীমাংসিত আবেগ রাজ্যের জাদুকে অশান্ত করে তোলে। লাদেনের দেহের ওপর মৃদু নীল আলো পড়তে লাগলো। রিয়া বিস্ময়ে দেখল লাদেনের বুকে ধুক ধুক করা এক ক্ষীণ আলোক রেখা ফুটে উঠেছে। রাজ্যের এক পুরনো ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ল তার, যার মৃত্যু ভালোবাসার আঘাতে ঘটে, সে কখনো পুরোপুরি মরে না। রিয়া ফিসফিস করল, লাদেন। বোন ভয়ে এক কদম পিছিয়ে গেল। আলো আরো তীব্র হলো আর লাদেনের দেহ মৃদু নড়ে উঠল। একটি ছায়া, অপরিচিত, অদ্ভুত, তবুও পরিচিত, লাদেনের দেহ থেকে আলাদা হয়ে আকাশে ভাসতে লাগলো, যেন তার আত্মা ফিরে এসেছে কোনো অসমাপ্ত কাজ নিয়ে। রিয়ার চোখ বড় হয়ে গেল। ছায়াটি তার দিকে হাত বাড়িয়ে বলল, আমার গল্প শেষ হয়নি, আমাদেরও নয়। নীল আলো ধীরে ধীরে মিলিয়ে গেলে লাদেনের চোখ খুলে গেল। রিয়া বিস্ময় আর কান্নায় ভেঙে পড়ল। সে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি ফিরে এলে? সত্যি ফিরে এলে? লাদেন রিয়ার হাত ধরে উঠে দাঁড়ালো। তার আত্মার দেহ যেন নতুন শক্তিতে পূর্ণ। পরিরাজ্যের জাদু তাকে এক নতুন জন্ম দিয়েছে। রিয়ার বোন দূর থেকে তাকিয়েছিল, তার চোখে অপরাধ বোধ, তবু স্বস্তি। লাদেন রিয়ার দিকে তাকিয়ে বলল, এ রাজ্যে আর থাকতে চাই না, এখানে আমরা শুধুই ব্যথা পাবো, চলো আমার পৃথিবীতে ফিরে যাই। রিয়া নীরবে মাথা নাড়ল। পরিরাজ্যের আকাশে ক্ষীণ সোনালি এক পথ খুলে গেল। পৃথিবীর দিকে নিয়ে যাওয়া এক জাদুকরি দরজা। রিয়া তার বোনের দিকে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরল। আমি আবার আসবো, কিন্তু এখন আমাকে
আমার নিজের পথ খুঁজে নিতে হবে। তার বোন চোখের জল মুছে হাসল। তোমার সুখে আমার শান্তি। তারপর রিয়া লাদেনের হাত ধরে দরজার ভেতর প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে আলো ঢেউয়ের মতো কেঁপে উঠল, আর রিয়া অনুভব করলো যেন কেউ তাকে কোমলভাবে টেনে নিয়ে যাচ্ছে। পরিরাজ্যের ঝকমকে রংগুলো মিলিয়ে গিয়ে সামনে খুলে গেল এক পরিচিত শান্ত ধূসর নীল আকাশ। তারা দাঁড়িয়ে আছে একটি পুরনো কাঠের বাড়ির সামনে। বাড়িটি পাহাড়ের কোলে, চারপাশে নীল সবুজ গাছপালা, দূরে নদীর কলকল শব্দ ভেসে আসে। এই লাদেনের পৃথিবী, তার বাড়ি। রিয়া বিস্ময়ে চারিদিকে তাকিয়ে বলল, তোমার পৃথিবী? লাদেন হাসল, সেই শান্ত নিরাপদ হাসি যা রিয়া এতদিন ধরে খুঁজে ফিরছিল। হ্যাঁ, আমি এখানে থাকতাম, ভাবিনি কখনো আবার ফিরে আসবো, আর তুমি পাশে থাকবে রিয়া। রিয়া তার হাত শক্ত করে ধরল। টিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই উষ্ণতার ঢেউ যেন তাদের স্বাগত জানালো। কাঠের দেওয়াল, সুগন্ধি ভেষজের ঝুল, আগুনের পাশে রাখা ছোট্ট বসার জায়গা, সবকিছুই সরল কিন্তু অদ্ভুতভাবে শান্তির। রিয়া আস্তে বলল, এখানে কোনো হিংসা নেই, কোনো রাজ্য নেই, শুধু তুমি আর আমি। লাদেন তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, এটাই আমি চাই রিয়া, আর যদি তুমি চাও এখানে আমরা আমাদের নতুন জীবন শুরু করতে পারি। রিয়া মাথা নাড়তেই লাদেন কাছে এগিয়ে এসে তার কপালে আলতো করে হাত রাখল। পরিরাজ্যের ক্ষত, যন্ত্রণা, মৃত্যু সব যেন দূরের স্মৃতি হয়ে গেল। দিনগুলো কেটে যেতে লাগলো। কুটিরের পাশে তারা দুজনে ছোট্ট একটি বাগান তৈরি করলো। লাদেন মাটি করত, রিয়া ফুল লাগাতো। রাতে আগুন জ্বালিয়ে দুজনে একসাথে খাবার বানাতো। একদিন রিয়া হেসে বলল, দেখো, এই পৃথিবীতে জাদু নেই, তবু কেমন শান্ত। লাদেন উত্তর দিল, কারণ এখানে তুমি আছো, আমার সব জাদু এখন তোমাকেই ঘিরে। ধীরে ধীরে তারা কুটিরটি বড় করতে লাগলো। একটি নতুন ঘর, একটি বারান্দা, আর দুজনের জন্য একটা ছোট্ট গ্রন্থাগারও। রাজ্যগুলোর যুদ্ধ, ভবিষ্যৎবাণী, ছায়ার উত্থান সব যেন দূরে সরে গেল। তারা বেছে নিল সহজ মানুষের মতো স্বাভাবিক একটা জীবন। তবে কোনো কোনো রাতে রিয়া ঘুম ভেঙে ওঠে। দূরে পরিরাজ্যের আলো যেন স্বপ্নে ডাকতে থাকে, আর লাদেন মাঝে মাঝে থমকে যায়। মনে পড়ে তার মৃত্যুর সেই মুহূর্ত, কিন্তু প্রতিটি দুঃস্বপ্ন শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে, কারণ তারা জানে এবার তাদের গল্প থামছে না, বরং নতুন করে শুরু হচ্ছে। এক সকালে রিয়া কুটিরের সামনে দাঁড়িয়েছিল। সূর্যের আলো পড়ে তার মুখে, অদ্ভুত শান্তির ছাপ। লাদেন পিছন থেকে এসে বলল, একটা কথা ভাবছিলাম। রিয়া তাকালো। কি? হয়তো সময় এসেছে সত্যিকারের সমস্যা শুরু করার, শুধু তুমি আর আমি নয়, আরো কেউ। রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। লাদেন, তাহলে আমাদের গল্প সত্যিই নতুন পথে যাচ্ছে। লাদেন তার হাত ধরল। এবার আর কোনো রাজ্য আমাদের আলাদা করতে পারবে না।